তো অবশেষে বের হতে পারলাম অফিস থেকে। আর কিসের কারণে সচিবালয় আটক করে রেখেছিল বুঝতে পারিনি, কারণ আমরা ছিলাম হচ্ছে ভিতরে, আর যে গেট আটকে রেখেছে তার পাশে আরেকটি গেট দিয়ে আমরা বের হয়ে আসছি। তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে কিসের ভিত্তিতে গেট অবরোধ করেছে, তো কেউই বলতে পারলো না। তো এখন কার্জন হলের এই জায়গাটাতে সিগনালে পড়ে গেলাম, খুব সম্ভবত সিগন্যাল ছেড়ে দিছে। তো আজকে আমার পথ হবে, মানে রুট হচ্ছে হাইকোর্টের অংশটা দিয়ে রমনা পার্কের সামনে দিয়ে, মানে মৎস্য ভবনের ওইখানটা দিয়ে যাবে। আর একটু সামনে এগিয়ে গেলেই কার্জন হল। এখান থেকে আমি ডানে টার্ন করবো, ইন্ডিকেটর দিয়ে রেখেছি। তো কি কারণে যে আজকে অবরোধ করলো সচিবালয়ের গেট বুঝতে পারলাম না। তো আজকে ছেলে এবং ছেলের মা একটু আর্লি বাসায় ফিরতে বলেছিল, কিন্তু আজকেই অনেক লেট হয়ে গেল। তো যেদিনই কোনো না কোনো কারণে বাসায় দ্রুত ফেরার প্রয়োজন পড়ে, সেই দিনই একটা না একটা ঘটনা ঘটে, প্লাস বাসায় যেতে দেরি হয়। তো এই হচ্ছে কন্ডিশন। রাস্তায়ও ব্যাপক জ্যাম পরিলক্ষিত হচ্ছে, অসম্ভব রকমের জ্যাম দেখতে পাচ্ছি। এখন আছি হচ্ছে হাইকোর্টের মূল গেটের সামনে। তো এখানে খুব সম্ভবত বড় সিগন্যাল, আর সামনে সম্ভবত উপদেষ্টা মহোদয়ের গাড়ি অথবা বিচারপতি, কোনো বিচারপতির গাড়ি। তো ওনাদেরকে সাইড দিয়ে দেয়, বর্তমানে ওনারা ভিআইপি আছেন। তো ভিআইপিদেরকে সাইড দিতেই হবে, এটা হচ্ছে বাংলাদেশের রুলস। যেহেতু আমরা কোনো ফরেন কান্ট্রির রুলস ফলো করি না, সেহেতু আমাদেরকে বাংলাদেশের রুলস অনুসারে, অলিখিত রুলস অনুসারে এই ছোটখাটো নিয়মগুলো মানতেই হবে। ভিআইপি থাকলে বাকি সব ক্লোজ। এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম, যে যতই ন্যায়ের কথা বলুক, আইনের কথা বলুক, যখনই ভিআইপি হয় তখনই দরকার হয় তার প্রোটোকল প্লাস অন্য সব কিছু ব্লক করে তার যাত্রাপথ সুগম করা, আর এটা মেনে নিতেই হবে।
একটু একটু করে আগাচ্ছি। কারণ সামনে একটা সিগন্যালও আছে, প্লাস ভিআইপি যাচ্ছে, তো সেক্ষেত্রে খুব স্লোলি যেতে হচ্ছে, সিগন্যাল দিয়ে পার হতে হচ্ছে খুব স্লোলি। এই যে পুলিশ তার লাইটিং উঠিয়ে শো করতেছে যে আশপাশ দিয়ে যাতে, পাশ দিয়েও যাতে কেউ না যায়। হচ্ছে বাংলাদেশের রুলস। যাই হোক, এখন মৎস্য ভবনের সিগন্যালে চলে আসলাম। এখন রমনা পার্কের এই অংশটা দিয়ে যাচ্ছে, আর একটু সামনে এগুলো কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদের ওইখানটা দিয়ে ডানে টার্ন করব, তার আগে এই গাড়িটা পার হয়নি। সেই আবার সেই উপদেষ্টা মহোদয়ের গাড়ি, এর জন্য পুরো রাস্তাটাই আজকে আটকে আটকে যাচ্ছি বলা চলে। উনি যাবে খুব সম্ভবত বানে, তো আমাকে একটু ডানে টার্ন করা দরকার। তো পার হয়ে আসলাম। এখন বেইলি রোডের এলাকাটা দিয়ে যাওয়াটাই মনে হচ্ছে বেটার। কাকরাইল না ঘুরে, শান্তিনগর না ঘুরে ওই রুটটা দিয়ে যাই, যেহেতু ওই রুটটা মোটামুটি এখন ফাঁকা মনে হচ্ছে। রাস্তার অবস্থা ভয়ানক রকমের খারাপ বলা চলে, একদম ভাঙাচুরা রোড। একটু সামনে চলে আসলাম। গান গান না বলে নাই, আমি চলে যাই। যাব কি যাব না, শামীম সরকারের সেই বিখ্যাত কমেডির মতো অবস্থা হইল। এই অবস্থাতে আমি চলে যাওয়াটা শ্রেয় মনে করলাম। বেইলি রোড, বেইলি স্টারের সামনে চলে এসেছি অলরেডি। আমাদের এই সচিবালয়ের রোড
ছাড়া মানে কাকরাইল পর্যন্ত, কাকরাইল মসজিদের মোড় পর্যন্ত যে রোডটা আছে ওই রোডটাতে শুধুমাত্র বড় ধরনের যানজট দেখতে পেলাম। এছাড়া তেমন আর কোনো যানজটে পড়িনি এখন পর্যন্ত। শান্তিনগর বেইলি রোডের মাথায় শান্তিনগরের অংশে চলে এসেছি। এখন একটু যানজট পেলাম, হয়তো দেখা যাচ্ছে এটা পার হতে একটু সময় লাগতে পারে। ডানে যাবে যে গাড়িগুলো, রিক্সাগুলো, সেগুলো বামের রাস্তাটা আটকে রেখেছে। প্লাস আরো কিছু রিক্সাওয়ালারা বসে আছে প্যাসেঞ্জারের আশায় স্ট্যান্ড করে। তো এই জন্যই ওই রাস্তাটাতে যানজটের সৃষ্টি হয়েছে বলা চলে। তো আমি আমার মতো ফ্লাইওভারে উঠে যাই, এটাই সবচেয়ে ভালো। অবশেষে ফ্লাইওভারে উঠে গেলাম। তো মোটামুটি স্পিড আপ করেই যাচ্ছি, যদিও আমার বাইক হচ্ছে কম সিসির বাইক, ছোট বাইক, যেটা ঢাকা সিটিতে চলার জন্য খুবই ভালো, মানে উপকারী। কিন্তু এই বাইক নিয়ে হাইওয়েতে রাইড করাটা একটু ডেঞ্জার, মানে ডেঞ্জারাস বলা যায়। ডেঞ্জারাসের মূল কারণ হচ্ছে এই বাইক একদমই হালকা, প্লাস এই বাইকে স্পিড আপ করলে কন্ট্রোলিং এর ব্যাপারে কোনো কনফিডেন্স পাওয়া যায় না আসলে। যে কারণে এই বাইকটা অনেক ভালো হইলেও হাইওয়ের জন্য এই বাইকটা পারফেক্ট না, কারণ হাইওয়েতে চলাচলের জন্য একটু ভারী বাইক প্রয়োজন। কারণ আশপাশ দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে হাইওয়েতে, তো তখন বাতাসে কাঁপাকাঁপি করে। আর হাইওয়েতে মূলত আপনি স্পিড আপ করে না চালালে যে কোনো সময় পিছন থেকে গাড়ি এসে আপনাকে দুর্ঘটনায় ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে you need to a heavy bike for a highway ride. অবশেষে আমি আবুল হোটেলের যে ফ্লাইওভার অংশটা আছে ওই অংশটা পার হতে পারলাম। আমার সামনে একটা এফজেডএস ভার্সন 3 আছে, ওই ভাইয়ের নাম্বার প্লেটটা মনে হচ্ছে কোনো কারণে ভেঙে গেছে, নাম্বার প্লেটের যে স্ট্যাম্পটা থাকে। তো উনি তার প্রতি ওটা কোনো রকমের সংরক্ষণ করেছেন, কিন্তু এই নাম্বার প্লেটটা যে কোনো সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কিছু টাকা খরচ করে উনি যদি আরেকটা ব্যাক মার্কেট লাগিয়ে নেন, সেক্ষেত্রে হয়তো একটু সেফ থাকতে পারবেন। তো অনেকদিন পরে আজকে একটু সাথী স্টাইলে বাইক চালাইলাম, মানে কখনোই ওইরকম স্পিড আপ বা আঁকা বাঁকা করে বাইক চালাই না, কাউকে ওভারটেক করার চেষ্টা করি না। তো আজকে করলাম, কারণ হচ্ছে আজকে এমনিতেই লেট হয়ে গেছে, প্লাস অফিস থেকে বের হইতে অনেক সময় লাগছে, আর সাথে অফিস থেকে বের হওয়ার সময় একটু মেজাজ খারাপও ছিল। কারণ আপনি সারাদিন অফিস করার পরে যদি এরকম বাধার সম্মুখীন হন, তাহলে স্বভাবতই আপনার মেজাজটা একটু খারাপ থাকবে। তো এই মেজাজ খারাপের কারণে একটু সাথী স্টাইলে বাইক চালাইছি, মানে একটু আঁকা বাঁকা করে স্পিড আপ করে
তারপরে আসার চেষ্টা করছি। তো যারাই বাইক রাইড করবেন বা করেন তারা একটু সাবধানতার সাথে বাইক রাইড করবেন। স্পিড আপ করা উচিত না, সেটা অন্যের জন্য না, নিজের জন্যই ভালো, নিজের জন্য সিকিউর। আপনার নিজের নিরাপত্তা আপনাকেই নিতে হবে, অন্য কেউ আপনার নিরাপত্তা দিবে না। তো একটু ডানে বামে করে আমি পার হওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমার একটু ডান দিকেই থাকতে হবে। আমি ডানে টার্ন করবো, দ্যাটস ওয়াই আমাকে একটু ডানে থাকতে হচ্ছে। কারণ হচ্ছে আমি যদি বামে থাকতাম তাহলে হয়তো বা আমাকে ডানে টার্ন করতে দিত না। অনেক গাড়ি আছে যারা সোজা যাবে বা বামের লেনটা ইউজ করবে, তারা তাদের সামনে কোনো যানবাহন পড়লে সেটা পছন্দ করেন না, বিরক্ত হন, হর্ন দেন, গালিগালাজ করেন। তো এই গালিগালাজের হাত থেকে বাঁচার জন্য আমি আসলে আগে ভাগে টার্ন করে রাখি, একটু লেট হলেও। মোটামুটি আবুল হোটেলের সিগন্যালের ওই অঞ্চলটাতে চলে এসেছি। সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে যে সিগন্যালটা থাকে সেই সিগন্যালটাতেই চলে এসেছি মূলত। আর একটু হলেই আমি হয়তো বা টার্ন করতে পারবো, প্লাস হ্যাঁ অলরেডি টার্ন করে ফেললাম। এই হচ্ছে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তো ভালোই সময় লাগবে আজকে আসতে। আর আগামীকাল শুক্রবারে অফিস আছে, যদি শুক্রবারে শনিবার একটা এক্সাম ছিল এলএলবির, সেই এক্সামটা সর্বরাতের বন্ধের কারণে পিছানো হয়েছে। কিন্তু পিছিয়ে আসলে লাভ হয়নি, ওই পিছানোর কারণে, বন্ধের পিছানোর কারণে আমার একজনও পিছিয়ে নিচে। তো যে কারণে অফিস করতে হচ্ছে। আর বাজেটের অফিস যেহেতু, আমরা দায়বদ্ধ সরকারের নিকট, অফিস করতে বাধ্য। এখন প্রায় ভূতের আড্ডার কাছাকাছি চলে এসেছি। এক সময় নাম করা রেস্টুরেন্ট এখনো আছে। ভূতের আড্ডাটা মূলত ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, মানে নিচতলায়। তো এখন ফার্স্ট ফ্লোর বলা চলে, যেটা আমরা বাংলায় দুই তলা বা দ্বিতীয় তলা চিনে থাকি। সেই দুই তলা বা তৃতীয় তলাতে শিফট করেছে। প্লাস সাথে বাবা ডোরা রেস্টুরেন্ট নামেও একটা নামকরণ হয়েছে। এই হচ্ছে ভূতের আড্ডা রেস্টুরেন্ট। এখান থেকে আমি সোজা যাব রিক্সাওয়ালা সাইড দিয়ে যাচ্ছে, ওনাকে চাপ দিয়ে রেখেছে প্রাইভেট কার। এই ক্ষেত্রে অবশ্য আমি সবসময় রিক্সাওয়ালাদের বিপক্ষে থাকি, কিন্তু এই রিক্সাওয়ালার দোষটা আমি দেখলাম না। প্রাইভেট কারওয়ালা ইচ্ছা করেই চাপ দিয়ে রাখলো। তার কাছে হয়তো বা কোনো একটা জিনিস
অ্যাবনর্মাল পরিলক্ষিত হয়েছে বিধায় সেই রিক্সাওয়ালাকে জানতেছে হয়তো বা কিছু সবক দিবে, মানে কিছু বোঝানোর চেষ্টা করবে। তো এখনকার রিক্সাওয়ালারা কম না, তারা মোটামুটি সন্ত্রাসী লেভেলের। তারা হচ্ছে যে কথা বলে না, বরঞ্চ তারা অপরাধ থাকলেও উল্টো মারামারি করতে চলে আসে। এই যে রিক্সাওয়ালা উনি পুরোটা রাস্তা জুড়ে যাচ্ছে, ওনাকে হর্ন দেওয়ার পরে উনি সাইড দিবে না এরকম একটা ওনার চিন্তাধারা। সাইড না দিয়ে উনি আরো স্পিড আপ করে আরো আর্লি চলে যাবে এরকম একটা তার মনোবাসনা ছিল। এটা হয়তো দোষ ধরা যায়। তালতলা মার্কেটের সামনে চলে এসেছি, খানিকটা জ্যাম দেখতে পাচ্ছি। তো এটা থানার যে গেটটা আছে, মূলত ওই গেটের সামনে দিয়ে যে রিক্সা বা মোটর সাইকেল বা প্রাইভেট কারগুলা বের হয়, সেগুলো বের হতে দেওয়ার জন্যই মূলত এই ছোট্ট যানজটটা সৃষ্টি হয়েছে। এই যানজটটা হয়তো বা বেশিক্ষণ স্থায়ী হবে না। তো এইখানে অনেকগুলো সিএনজি প্লাস রিক্সা দাঁড়িয়ে আছে। তো আমি বামে টার্ন না করে একটু সোজা ওদের পিস পিস যেতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার আশেপাশে যারা আছে সবাই টার্ন করে চলে গেল, কিন্তু ওরা যাচ্ছে না। তো আমি একটু বামে টার্ন করে সামনে এগিয়ে আসলাম। হচ্ছে কন্ডিশন। ওই গাড়িটা ছিল ওখানে ক্রস করতেছিল রোড, কিন্তু এর সামনে দিয়ে সমস্ত রিক্সা ইউ টার্ন নিচ্ছিল এবং এল টার্ন নিচ্ছিল, যে কারণে এই গাড়িটা কিছুটা স্পিড টার্ন করেছে। তো আমিও প্রায় চলে আসলাম আমার খিলকা এরিয়ায়। তো এখানে আপাতত একটু বাইক পার্কিং করি আর ভিডিওটাও এখানে অফ করে রাখি। তো আবার আগামীকালকের ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।